তানভীর অজ্ঞান হয়ে পড়ে গেল। রিফাত আর শামীম চমকে ঘুরে তাকাল। বিকাশ তাদের দিকে লাঠি তুলে বলল, তোরা আমার পরিবারকে ছেড়ে দে গি। কিন্তু হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। রিফাত হাসতে হাসতে বলল, আঙ্কেল, আপনি এত পরিশ্রম করলেন কেন? শামীম বলল, আমরা তো অভিনয় করছিলাম গু। আমি অবাক হয়ে বললাম, কি মানে? রিফাত বলল, আন্টি, আমরা সবাই অভিনেতা গু। শামীম বলল, রাহুল আমাদের দিয়ে এই নাটক করিয়েছে গিউ। তানভীর উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আমি মরিনি আঙ্কেল গু। রাহুল বলল, বাবা, মা, আমি তোদের একটা সারপ্রাইজ দিয়েছি উ। আমি কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, এটা কি হচ্ছে? রিফাত বলল, আন্টি, রাহুল আমাদের দিয়ে এই অভিনয় করিয়েছে কি। শামীম বলল, আমরা সবাই নাটকের অংশ উ। তানভীর বলল, রাহুল চেয়েছিল আপনাদের ভয় দেখাতে খু। রাহুল হাসতে হাসতে বলল, মা, বাবা, তোরা সত্যিই ভেবেছিলে আমি এমন কিছু করতে পারি? বিকাশ রেগে গিয়ে বলল, রাহুল, তুই কি করেছিস? রাহুল বলল, বাবা, এটা একটা প্র্যাঙ্ক ছিল ও। আমি বললাম, প্র্যাঙ্ক? তুই আমাদের এত ভয় দিলি? রিফাত বলল, আন্টি, আমরা আসলে থিয়েটারের ছাত্র ও। শামীম বলল, রাহুল আমাদের বন্ধু। তানভীর বলল, সে আমাদের দিয়ে এই নাটক করিয়েছে গিউ। রাহুল বলল, মা, আমি দেখতে চেয়েছিলাম তুই কতটা আমাকে ভালোবাসিস ও। আমি বললাম, এভাবে পরীক্ষা করার দরকার ছিল। বিকাশ বলল, তুই আমাদের হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিস ইউ। রিফাত বলল, আঙ্কেল, আন্টি, আমরা সত্যিই দুঃখিত। শামীম বলল, আমরা জানতাম না এটা এত বাস্তব লাগবে। তানভীর বলল, রাহুল বলেছিল হালকা একটা প্র্যাঙ্ক হবে গু। রাহুল বলল, মা, তুই যেভাবে আমাকে রক্ষা করার চেষ্টা করেছিলি সেটা দেখে আমার বুঝতে পারলাম তুই আমাকে কত ভালোবাসিস গু। আমি বললাম, রাহুল, এটা প্র্যাঙ্কের মাত্রা ছাড়িয়ে গেছে গিউ। পূর্ণিমা এখনও কাঁদছিল। সে বলল, দাদা, আমি কত ভয় পেয়েছি গু। রাহুল তাকে জড়িয়ে ধরে বলল, পূর্ণিমা, মাফ কর। আমি জানতাম না তুই এত ভয় পাবি গু। বিকাশ বলল, রাহুল, তোর এই প্র্যাঙ্ক খুবই বিপজ্জনক ছিল গু। রাহুল বলল, বাবা, আমি জানি। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমাদের পরিবার কত শক্তিশালী গ। রিফাত বলল, আন্টি, আঙ্কেল, আমরা সত্যিই অভিনয় করেছি কি। শামীম বলল, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তানভীর বলল, রাহুল আমাদের পয়সা দিয়ে এই অভিনয় করিয়েছে গি। আমি বললাম, কিন্তু তোরা যা বলেছিলি সেগুলো গু। রিফাত বলল, আন্টি, সেগুলো সব স্ক্রিপ্টের অংশ ছিল। শামীম বলল, আমরা রাহুলের লেখা সংলাপ বলেছি গু। তানভীর বলল, আমরা জানতাম এটা নাটক ও। রাহুল বলল, মা, আমি কখনো তোর সাথে এমন আচরণ করতে পারি না ঘি। বিকাশ বলল, তাহলে যে তুই আমার সাথে মারামারি করলি? রিফাত বলল, আঙ্কেল, সেটাও অভিনয় ছিল। শামীম বলল, আমরা ফেক পাঞ্চ করেছি খু। তানভীর বলল, আর আপনি অজ্ঞান হননি? আপনি অভিনয় করেছেন গু। বিকাশ অবাক হয়ে বলল, আমি অভিনয় করিনি খু। রাহুল হেসে বলল, বাবা, তুই নিজেই জানিস না যে তুই কত ভালো অভিনেতা গু। আমি এখনও কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, কিন্তু পুলিশ গু। রিফাত বলল, আন্টি, পুলিশও আমাদের বন্ধু। শামীম বলল, তারাও এই নাটকের অংশ উ। বাইরে থেকে হাসির আওয়াজ এল। পুলিশ ভিতরে এসে বলল, কেমন লাগল আমাদের অভিনয়? আমি দেখলাম তারা আসল পুলিশ নয়। তারাও কলেজের ছাত্র। রাহুল বলল, মা, বাবা, এটা একটা বড় প্র্যাঙ্ক ছিল উ। আমি বললাম, রাহুল, তুই এত বড় পরিকল্পনা করেছিলি? বিকাশ বলল, এত মানুষ জড়িত করেছিস? রিফাত বলল, আন্টি, আঙ্কেল, আমরা সবাই মিলে এই সারপ্রাইজ তৈরি করেছি। শামীম বলল, রাহুল চেয়েছিল আপনাদের একটা স্মরণীয় দিন উপহার দিতে গু। তানভীর বলল, আমরা জানি এটা একটু বেশি হয়ে গেছে খু। পুলিশ বেশধারী ছেলেরা বলল, কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করেছি উ। পূর্ণিমা এখনও বিভ্রান্ত ছিল। সে বলল, মানে এসব সত্যি ছিল না? রাহুল বলল, পূর্ণিমা, কিছুই সত্যি ছিল না। সব নাটক উ। আমি বললাম, কিন্তু আমি যে এত ভয় পেয়েছিলাম। রিফাত বলল, আন্টি, সেটাই ছিল আমাদের লক্ষ্য ও। শামীম বলল, আমরা চেয়েছিলাম বাস্তব লাগুক উ। তানভীর বলল, আর আমরা সফল হয়েছি খু। রাহুল বলল, মা, তুই এত সুন্দর অভিনয় করেছিস ই। বিকাশ বলল, আমরা সবাই অজান্তে অভিনয় করেছি উ। এক পুলিশ বেশধারী ছেলে বলল, আন্টি, আঙ্কেল, আমরা ভিডিও করেছি কু। আরেকজন বলল, এটা ইউটিউবে ভাইরাল হবে খু। রাহুল বলল, মা, বাবা, তোরা ইউটিউব স্টার হয়ে যাবি উ। আমি বললাম, রাহুল, তুই আমাদের ভিডিও করেছিস? রিফাত বলল, আন্টি, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ই। শামীম বলল, আমরা সবাই মিলে একটা চ্যানেল বানিয়েছি উ। তানভীর বলল, আপনাদের রিয়েকশন দেখে সবাই অবাক হবে খু। রাহুল বলল, মা, তুই এত ভাল অভিনয় করেছিস যে সবাই বিশ্বাস করবে গু। বিকাশ বলল, কিন্তু রাহুল, এটা তো প্রাইভেট বিষয় খু। রিফাত বলল, আঙ্কেল, আমরা আপনাদের মুখ ব্লার করে দেব কি। শামীম বলল, শুধু আওয়াজ থাকবে গু।
পূর্ণিমা বলল, দাদা, আমি চাই না আমার ভিডিও ইউটিউবে যাক। রাহুল বলল, পূর্ণিমা, তোর অংশ কাট করে দেবগু। আমি বললাম, রাহুল, তুই এত বড় পরিকল্পনা কেন করেছিলি? রাহুল বলল, মা, আমি দেখতে চেয়েছিলাম আমাদের পারিবারিক বন্ধন কত শক্তিশালী। তানভীর বলল, আর আমরা দেখেছি আপনারা একে অপরের জন্য কত কিছু করতে পারেন। রিফাত বলল, আন্টি, আপনি পূর্ণিমাকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি ছিলেন। শামীম বলল, আর আঙ্কেল, আপনি পরিবারের জন্য লড়াই করেছেন। একজন পুলিশ বেশধারী ছেলে বলল, এটা সত্যিই একটা সুন্দর পরিবার। রাহুল বলল, মা, বাবা, আমি তোদের ভালোবাসি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, রাহুল, তুইও আমাদের খুব প্রিয়। বিকাশ বলল, কিন্তু আর এমন প্র্যাঙ্ক করিস না। রিফাত বলল, আন্টি, আঙ্কেল, আমরা সত্যিই দুঃখিত। শামীম বলল, আমরা জানতাম না এটা এত ভয়ানক লাগবে। তানভীর বলল, আমাদের মাফ করে দিন। আমি বললাম, তোরা ভাল ছেলে, শুধু রাহুলের পরিকল্পনায় জড়িয়ে গেছিলে। বিকাশ বলল, তোদের অভিনয় সত্যিই ভাল ছিল। পূর্ণিমা এখনও একটু ভয়ে ভয়ে ছিল। সে বলল, দাদা, আর এমন করবি না। রাহুল বলল, পূর্ণিমা, আমি প্রমিস করছি আর কখনো এমন প্র্যাঙ্ক করব না। রিফাত বলল, আন্টি, আপনি রান্না করেন? আমাদের খুব খিদে পেয়েছে। শামীম বলল, এত অভিনয় করে ক্লান্ত হয়ে গেছি। তানভীর বলল, আর তৃষ্ণাও পেয়েছে। আমি হেসে বললাম, আচ্ছা, তোরা বস, আমি সবার জন্য চা বানিয়ে দেই। বিকাশ বলল, আর আমি কিছু নাশতা বানাই। পুলিশ বেশধারী ছেলেরা বলল, আমরা চলি। রাহুল বলল, তোরাও থাক, সবাই মিলে খাই। একজন বলল, আচ্ছা, তাহলে আমরাও থাকি। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম। রিফাত আমাকে সাহায্য করতে এল। বলল, আন্টি, আমি সত্যিই দুঃখিত। আমি বললাম, কিছু না বাবা, তোরা ভালো উদ্দেশ্যেই করেছিলে। শামীম বলল, আন্টি, রাহুল আপনাদের সম্পর্কে অনেক ভালো কথা বলেছে। তানভীর বলল, সে বলেছে আপনারা পৃথিবীর সেরা বাবা মা। আমি খুশি হয়ে বললাম, রাহুল সত্যিই ভালো ছেলে। রিফাত বলল, আন্টি, সে আপনাদের অনেক ভালোবাসে। শামীম বলল, তাই সে এই প্র্যাঙ্কের মাধ্যমে সেটা প্রমাণ করতে চেয়েছে। চা তৈরি হয়ে গেলে আমরা সবাই মিলে বসলাম। বিকাশ কিছু বিস্কুট আর স্ন্যাক্স নিয়ে এল। রাহুল বলল, মা, বাবা, তোদের সাথে এমন সময় কাটানো। পূর্ণিমা বলল, দাদা, পরের বার আমাকেও বল। রাহুল বলল, পূর্ণিমা, তুই কি প্র্যাঙ্কে অংশ নিতে চাইবি? সে বলল, হ্যাঁ, কিন্তু এত ভয়ানক না। আমি বললাম, আমাদের পরিবার সত্যিই বিশেষ। বিকাশ বলল, হ্যাঁ, আমরা একে অপরের জন্য সব করতে পারি। রাহুল বলল, এটাই ছিল আমার প্রমাণ করার লক্ষ্য। রিফাত বলল, আন্টি, আপনাদের মতো পরিবার খুব কমই আছে। শামীম বলল, আমরা সবাই আপনাদের থেকে কিছু শিখেছি। তানভীর বলল, পারিবারিক ভালোবাসার শক্তি কত বড় সেটা বুঝেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সবাই বিদায় নিল। রিফাত বলল, আন্টি, আমরা আবার আসব। শামীম বলল, আর পরের বার কোনো প্র্যাঙ্ক না। তানভীর বলল, শুধু স্বাভাবিক বন্ধুত্ব। পুলিশ বেশধারী ছেলেরাও চলে গেল। একজন বলল, আপনাদের ধন্যবাদ। আরেকজন বলল, আজকের অভিজ্ঞতা কখনো ভুলব না। সবাই চলে যাওয়ার পর আমরা চারজন মিলে রাতের খাবার খেলাম। রাহুল বলল, মা, তুই রাগ করিসনি তো? আমি বললাম, না, তোর সাথে রাগ করব কেন? তুই আমাদের ভালোবাসার পরীক্ষা নিয়েছিস। বিকাশ বলল, রাহুল, তোর পরিকল্পনা সত্যিই দুর্দান্ত ছিল। পূর্ণিমা বলল, দাদা, তুই আমাদের সবাইকে বোকা বানিয়েছিস। রাহুল হেসে বলল, এটাই তো মজা। রাতে ঘুমানোর আগে আমি রাহুলের রুমে গেলাম। বললাম, রাহুল, তুই সত্যিই বুদ্ধিমান। সে বলল, মা, আমি জানতে চেয়েছিলাম আমাদের পরিবার কত শক্তিশালী। আমি বললাম, আর তুই জানতে পেরেছিস? রাহুল বলল, হ্যাঁ মা, আমরা একে অপরের জন্য জীবন দিতে পারি। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, আমরা সবসময় একসাথে থাকব। পূর্ণিমা তার রুম থেকে এসে বলল, আমিও এই কথোপকথনে যোগ দিতে চাই। বিকাশও এসে যোগ দিল। আমরা চারজন মিলে পরিবারের ভবিষ্যৎ নিয়ে কথা বললাম। রাহুল বলল, আমরা আরও সময় একসাথে কাটাব। আমি বললাম, হ্যাঁ, পারিবারিক সময় খুব গুরুত্বপূর্ণ। বিকাশ বলল, আর আমি আরও ছুটি নেব। পূর্ণিমা বলল, আমরা পিকনিকে যাব। রাহুল বলল, হ্যাঁ, আর ভ্রমণে যাব। আমি বললাম, আমাদের পরিবার সত্যিই খুশি। এভাবেই শেষ হল আমাদের অদ্ভুত একটা দিন, যেটা শুরু হয়েছিল ভয় আর আতঙ্ক দিয়ে, শেষ হল হাসি আর আনন্দ দিয়ে। রাহুলের এই প্র্যাঙ্ক আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আমি বুঝতে পারলাম যে পরিবারের ভালোবাসার কোনো সীমা নেই। আমরা একে অপরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। রাহুলের এই পরীক্ষা আমাদের সেটাই মনে করিয়ে দিয়েছে। পরের দিন আমরা রাহুলের বন্ধুদের বাসায় গিয়ে তাদের পরিবারের সাথে পরিচিত হলাম। তারাও আমাদের স্বাগত জানাল।
আমরা সবাই মিলে একটা বড় পার্টি করলাম। রিফাত, শামীম, তানভীর, তারা সবাই আমাদের পরিবারের বন্ধু হয়ে গেল। তাদের সাথে আমাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হতে লাগল। আমরা অনেক সুন্দর সময় কাটালাম। কয়েক মাস পর রাহুল তার প্র্যাঙ্ক ভিডিও ইউটিউবে আপলোড করল। আমাদের মুখ ব্লার করে দিয়েছিল, কিন্তু আমাদের আওয়াজ ছিল। ভিডিওটা সত্যিই ভাইরাল হয়ে গেল। লাখ লাখ মানুষ ভিডিওটা দেখল। কমেন্টে লিখল যে এটা একটা দারুণ পারিবারিক ভিডিও। অনেকে বলল তারাও এমন প্র্যাঙ্ক করবে, কিন্তু আমরা বললাম এটা খুব বিপজ্জনক হতে পারে। রাহুল ইউটিউবার হয়ে গেল। তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হল। সে আরও পারিবারিক ভিডিও বানাতে শুরু করল। আমরা সবাই তাকে সাহায্য করলাম। আমাদের পরিবার এখন অনেক বিখ্যাত, কিন্তু আমরা এখনও আগের মতোই সাধারণ জীবনযাপন করি। আমাদের মধ্যে ভালোবাসা আরও বেড়েছে। রাহুলের সেই প্র্যাঙ্ক আমাদের শিখিয়েছে যে পরিবারের বন্ধনই সবচেয়ে শক্তিশালী। আমরা একে অপরের উপর আস্থা রাখি, একে অপরকে বিশ্বাস করি। এই গল্পের শেষে বলতে পারি যে ভালোবাসা সব সমস্যার সমাধান করতে পারে। আমাদের পরিবার এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর আমরা জানি যে যতই বিপদ আসুক, আমরা একসাথে মোকাবেলা করব। কিন্তু এখানেই শেষ নয়। রাহুলের প্র্যাঙ্কের ভিডিও ভাইরাল হওয়ার পর আমাদের জীবনে অনেক পরিবর্তন এল। প্রথম সপ্তাহেই ভিডিওটি 10 লক্ষ ভিউ পেয়ে গেল। কমেন্ট সেকশনে হাজার হাজার মানুষ তাদের মতামত দিল। অধিকাংশ মানুষ আমাদের পারিবারিক বন্ধনের প্রশংসা করল। তারা বলল যে আজকালের যুগে এমন পরিবার খুব কমই দেখা যায়। অনেকে বলল তারাও তাদের পরিবারের সাথে এমন সময় কাটাতে চায়। কিন্তু কিছু মানুষ আমাদের সমালোচনাও করল। তারা বলল যে এমন প্র্যাঙ্ক বিপজ্জনক। কারো হার্ট অ্যাটাক হতে পারত। কিছু মানুষ বলল যে এটা অনৈতিক। রাহুল এসব নেগেটিভ কমেন্ট দেখে মন খারাপ করে ফেল। সে আমার কাছে এসে বলল, মা, আমি কি ভুল করেছি? মানুষ বলছে আমাদের প্র্যাঙ্ক ঠিক হয়নি গি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, রাহুল, তুই কোনো ভুল করিসনি। তোর উদ্দেশ্য ভাল ছিল। আমরা সবাই তোকে সমর্থন করছি গিয়ে। বিকাশও বলল, রাহুল, সব মানুষকে খুশি রাখা সম্ভব না। গুরুত্বপূর্ণ হল আমাদের পরিবারের মতামত। পূর্ণিমা বলল, দাদা, আমি তোর সাথে আছি। তোর প্র্যাঙ্ক দারুণ ছিল গু। এতে রাহুল খুশি হয়ে গেল। 2 সপ্তাহ পর রাহুলের কাছে একটি ইমেইল এল। এটা ছিল একটি বড় টিভি চ্যানেলের পক্ষ থেকে। তারা আমাদের একটি টক শোতে আমন্ত্রণ জানিয়েছিল। রাহুল উত্তেজিত হয়ে আমাদের বলল, মা, বাবা, একটা টিভি চ্যানেল আমাদের ডাকছে। আমি বললাম, সত্যি? কোন চ্যানেল? সে বলল, দেশের সবচেয়ে বড় চ্যানেল। তারা আমাদের পারিবারিক প্র্যাঙ্ক নিয়ে কথা বলতে চায় গু। বিকাশ বলল, আমরা যাব নাকি? আমি বললাম, যদি তারা ভালো উদ্দেশ্যে ডাকে তাহলে যেতে পারি। পূর্ণিমা বলল, আমি টিভিতে আসতে চাই। আমরা টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করলাম। তারা বলল যে তারা আমাদের প্রশংসা করতে চায়। আমাদের পারিবারিক ভালোবাসা সবার কাছে তুলে ধরতে চায়। একটি সপ্তাহ পরে আমরা টিভি স্টুডিওতে গেলাম। সেখানে অনেক মানুষ ছিল। ক্যামেরা, লাইট সব কিছু দেখে আমার একটু নার্ভাস লাগছিল। প্রোগ্রামের হোস্ট আমাদের সাথে খুব ভালো ব্যবহার করল। সে আমাদের বলল যে আমাদের ভিডিও দেখে তার খুব ভাল লেগেছে। সে বলল, আপনাদের মতো পরিবার খুব কমই আছে গি। লাইভ প্রোগ্রামে আমরা আমাদের অভিজ্ঞতার কথা বললাম। হোস্ট জিজ্ঞেস করল, আন্টি, প্রথমে কেমন লাগছিল যখন আপনি ভেবেছিলেন সব সত্যি? আমি বললাম, খুবই ভয়ানক লাগছিল। কিন্তু পরে যখন জানলাম সব নাটক, তখন খুশি হয়েছি। বিকাশকে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি কি রাহুলের উপর রেগে গিয়েছিলেন? বিকাশ বলল, প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু পরে বুঝেছি সে ভালো উদ্দেশ্যেই করেছে গি। রাহুলকে জিজ্ঞেস করল, তুমি কেন এমন পরিকল্পনা করেছিলে? রাহুল বলল, আমি দেখতে চেয়েছিলাম আমাদের পরিবার কত শক্তিশালী। আমরা একে অপরের জন্য কত কিছু করতে পারি গিয়ে। পূর্ণিমাকেও প্রশ্ন করা হল, তোমার কেমন লেগেছিল? সে বলল, প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু পরে মজা লেগেছে গু। প্রোগ্রামটি খুব সফল হল। দর্শকরা আমাদের অনেক ভালোবাসা দিল। আমরা টিভিতে এসে গর্ববোধ করলাম। প্রোগ্রামের পরে আরও অনেক চ্যানেল আমাদের ডাকতে শুরু করল। কিছু পত্রিকাও আমাদের সাক্ষাৎকার নিতে চাইল। রাহুল বলল, মা, আমরা বিখ্যাত হয়ে গেছি। আমি বললাম, রাহুল, বিখ্যাত হওয়া ভালো, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কেন বিখ্যাত হয়েছি। আমাদের পারিবারিক ভালোবাসার জন্য। বিকাশ বলল, হ্যাঁ, আমাদের এই ভালোবাসা সবসময় বজায় রাখতে হবে। পূর্ণিমা বলল, আমরা সবসময় একসাথে থাকব।
কয়েক সপ্তাহ পরে রাহুলের ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। ইউটিউব তাকে একটি সিলভার প্লে বাটন পাঠাল। রাহুল খুশিতে আটখানা। সে বলল, মা বাবা, এটা শুধু আমার নয়, এটা আমাদের সবার, আমরা সবাই মিলে প্লে বাটন নিয়ে ছবি তুললাম। রাহুল নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করল। তবে আর এমন বিপজ্জনক প্র্যাঙ্ক করল না। সে আমাদের সাথে রান্নার ভিডিও বানাল, পিকনিকের ভিডিও বানাল, পারিবারিক গেমস খেলার ভিডিও বানাল। তার সব ভিডিওই জনপ্রিয় হল। মানুষ আমাদের পরিবারকে ভালোবাসতে শুরু করল। তারা বলতে লাগল, এই পরিবারটা সত্যিই সুন্দর গো। আমিও রাহুলের ভিডিওতে অংশ নিতে শুরু করলাম। আমি রান্নার টিপস দিতাম। বিকাশ ইউটিউবে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করত। পূর্ণিমা তার স্কুলের গল্প বলত। এভাবে আমাদের চ্যানেলটি একটি পারিবারিক চ্যানেল হয়ে উঠল। আমরা সবাই মিলে বিভিন্ন বিষয়ে কথা বলতাম। মানুষ আমাদের দেখে অনুপ্রাণিত হতো। অনেক পরিবার আমাদের কাছে চিঠি পাঠাত। তারা বলত যে আমাদের দেখে তারা তাদের পরিবারের সাথে আরও সময় কাটাতে শুরু করেছে। এটা শুনে আমাদের খুব ভালো লাগত। একদিন এক মা আমাদের কাছে চিঠি পাঠাল। সে লিখেছিল, আপনাদের ভিডিও দেখে আমি আমার ছেলের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। আগে আমরা একে অপরের সাথে কথা বলতাম না। এখন আমরা সব কিছু নিয়ে কথা বলি। এমন আরও অনেক চিঠি আমরা পেয়েছি। মানুষ বলেছে যে আমাদের দেখে তারা পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছে। রাহুলের চ্যানেল 1 বছরে 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। ইউটিউব তাকে গোল্ড প্লে বাটন দিল। আমরা আবার সবাই মিলে উৎসব করলাম। রাহুল বলল, মা বাবা, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি মানুষের কাছে পৌঁছতে পেরেছি। আমি বললাম, রাহুল, তুই ঠিক কাজ করেছিস। তোর ভিডিও দেখে মানুষ ভালো কিছু শিখছে। বিকাশ বলল, আমরা গর্বিত যে আমাদের ছেলে মানুষের ভালো করতে চায়। পূর্ণিমা বলল, দাদা, আমিও তোর মতো ইউটিউবার হব। রাহুল বলল, পূর্ণিমা, তুই যখন বড় হবি তখন আমি তোকে সাহায্য করব। আমি বললাম, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের চ্যানেলের জনপ্রিয়তা দেখে অনেক ব্র্যান্ড আমাদের সাথে কাজ করতে চাইল। তারা স্পন্সরশিপ দিতে চাইল। রাহুল বলল, মা, আমরা কি এসব নেব? আমি বললাম, রাহুল, আমরা শুধু এমন কোম্পানির সাথে কাজ করব যারা পরিবারের জন্য ভালো। বিকাশ বলল, হ্যাঁ, আমাদের নীতি বজায় রাখতে হবে। আমরা কিছু ভালো কোম্পানির সাথে কাজ করলাম। শিক্ষামূলক খেলনা, স্বাস্থ্যকর খাবার, পারিবারিক পণ্যের বিজ্ঞাপন করলাম। আমরা সবসময় সৎ থেকেছি। যা ভাল লাগেনি সেগুলো প্রমোট করিনি। এভাবে আমাদের পারিবারিক আয়ও বেড়ে গেল। রাহুল বলল, মা বাবা, আমরা এখন আর্থিকভাবে স্বাবলম্বী। আমি বললাম, কিন্তু আমরা যেন ভুলে না যাই আমাদের মূল উদ্দেশ্য কী। বিকাশ বলল, আমাদের উদ্দেশ্য হল মানুষের কাছে পারিবারিক ভালোবাসার বার্তা পৌঁছানো। পূর্ণিমা বলল, আর সবাইকে খুশি রাখা। 1.5 বছর পরে আমরা একটি বই লেখার সিদ্ধান্ত নিলাম। বইটির নাম রাখলাম পারিবারিক ভালোবাসার শক্তি। এই বইতে আমরা লিখলাম কিভাবে একটি পরিবার একসাথে থেকে সব সমস্যার সমাধান করতে পারে। আমি আমার অভিজ্ঞতা লিখলাম। বিকাশ লিখল একজন বাবার দৃষ্টিকোণ থেকে। রাহুল লিখল তরুণদের সাথে পরিবারের সম্পর্ক নিয়ে। পূর্ণিমা লিখল একটি কিশোরী মেয়ের দৃষ্টিকোণ থেকে। বইটি প্রকাশ হওয়ার পর খুব জনপ্রিয় হয়ে গেল। অনেক মানুষ কিনল। তারা বলল যে এই বই তাদের পারিবারিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করেছে। একটি বুক ফেয়ারে আমাদের বই উপস্থাপনা করার জন্য ডাকা হল। সেখানে হাজার হাজার মানুষ এসেছিল। তারা আমাদের দেখে উৎসাহিত হল। একজন বয়স্ক মহিলা আমার কাছে এসে বললেন, মা, আপনাদের দেখে আমি বুঝেছি যে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন কথা শুনে আমার চোখে জল এসে গেল। রাহুল বলল, মা, আমরা সফল হয়েছি। আমি বললাম, হ্যাঁ বাবা, কিন্তু আমাদের এই সফলতার গর্বে নিজেদের হারিয়ে ফেলা চলবে না। বিকাশ বলল, আমরা সবসময় মনে রাখব যে আমরা একটি সাধারণ পরিবার। পূর্ণিমা বলল, আর আমাদের মূল্যবোধ সবসময় বজায় রাখব। 2 বছর পরে রাহুলের ইউটিউব চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। ইউটিউব তাকে ডায়মন্ড প্লে বাটন দিল। এটা ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা একটি বড় পার্টির আয়োজন করলাম। রিফাত, শামীম, তানভীর, তারা সবাই এল। আরও অনেক বন্ধুআত্মীয় এল। সবাই আমাদের সাথে আনন্দ করল। রিফাত বলল, রাহুল, তুই সত্যিই অনেক দূর এগিয়েছিস। শামীম বলল, আমাদের সেই প্র্যাঙ্ক এত বড় হয়ে যাবে ভাবিনি। তানভীর বলল, আমরা গর্বিত যে আমরা এই যাত্রার অংশ। রাহুল বলল, তোরা আমার সেই প্র্যাঙ্কে সাহায্য না করলে আমি এখানে পৌঁছতে পারতাম না। আমি বললাম,
তোরা সবাই আমাদের পরিবারের অংশ। পার্টিতে আমরা সেই দিনটির কথা মনে করলাম যেদিন প্রথম প্র্যাঙ্ক হয়েছিল। কত ভয় পেয়েছিলাম, কত উৎকণ্ঠায় ছিলাম। কিন্তু শেষে সব ভাল হয়ে গিয়েছিল। বিকাশ বলল, সেই দিনটি আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি বললাম, হ্যাঁ, আমরা বুঝেছি যে পরিবারের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। পূর্ণিমা এখন হাই স্কুলে পড়ে। সেও তার দাদার মতো ক্রিয়েটিভ। সে নিজেও ছোট ছোট ভিডিও বানা। রাহুল তাকে সাহায্য করে। পূর্ণিমা বলল, দাদা, আমি তোর মতো বিখ্যাত হতে চাই। রাহুল বলল, পূর্ণিমা, বিখ্যাত হওয়া কোনো লক্ষ্য নয়। লক্ষ্য হল ভালো কাজ করা। আমি তাদের দুজনকে দেখে খুশি হই। তারা একে অপরকে সাহায্য করে। প্রতিযোগিতা করে না, বরং একসাথে এগিয়ে যায়। 3 বছর পরে আমাদের পারিবারিক চ্যানেল টিভিতেও প্রচারিত হতে শুরু করল। একটি টিভি চ্যানেল আমাদের একটি নিয়মিত শো দিল। সপ্তাহে একদিন আমরা টিভিতে আসি। শোতে আমরা পারিবারিক সমস্যার সমাধান নিয়ে কথা বলি। দর্শকরা তাদের সমস্যা পাঠায়। আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। একদিন একটি পরিবার আমাদের শোতে এসেছিল। তাদের ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনত না। আমরা তাদের সাথে কথা বলে বুঝালাম যে পারস্পরিক সম্মান কত গুরুত্বপূর্ণ। শো শেষে সেই পরিবারটি আমাদের ধন্যবাদ দিল। তারা বলল, আপনারা আমাদের পরিবারকে আবার একসাথে করেছেন। এমন কথা শুনে আমাদের মন ভরে গেল। আমি বুঝলাম যে আমাদের কাজ শুধু বিনোদন নয়, আমরা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারছি। এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। রাহুল এখন একটি ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সে পড়াশোনার পাশাপাশি তার চ্যানেলের কাজও করে। সে বলেছে যে সে মিডিয়া স্টাডিজ নিয়ে পড়বে। তার স্বপ্ন হল একটি বড় মিডিয়া কোম্পানি গড়া। বিকাশ এখন তার চাকরি ছেড়ে দিয়ে আমাদের সাথেই কাজ করে। সে আমাদের চ্যানেলের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। তার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগছে। আমি এখন অনেক মায়েদের সাথে কথা বলি। তাদের বুঝাই যে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া কত জরুরি। অনেক মা আমার কথা শুনে তাদের সন্তানদের সাথে ভালো সম্পর্ক গড়তে পারছেন। পূর্ণিমা এখন তার নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু করেছে। সেখানে সে কিশোর কিশোরীদের জন্য কন্টেন্ট বানায়। তার চ্যানেলও ভালো চলছে। আমাদের পুরো পরিবার এখন একসাথে কাজ করি। আমরা সবাই মিলে একটি টিম। আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আমরা একে অপরকে সাহায্য করি। 4 বছর পরে আমরা একটি এনজিও শুরু করলাম। এর নাম রাখলাম পারিবারিক সংহতি ফাউন্ডেশন। এই এনজিওর মাধ্যমে আমরা ভাঙা পরিবারগুলোকে আবার একসাথে করার চেষ্টা করি। আমরা বিনামূল্যে পারিবারিক কাউন্সেলিং দেই। অনেক পরিবার আমাদের কাছে আসে। তাদের সমস্যা শুনে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। একটি পরিবার আমাদের কাছে এসেছিল যাদের তালাক হয়ে যাচ্ছিল। আমরা তাদের সাথে কথা বলে বুঝালাম যে একটু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। তারা আমাদের পরামর্শ শুনে তাদের সম্পর্ক ঠিক করল। এমন আরও অনেক পরিবারকে আমরা সাহায্য করেছি। তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় সন্তুষ্টি। 5 বছর পরে সরকার আমাদের একটি পুরস্কার দিল, সেরা পারিবারিক মিডিয়া পুরস্কার। রাষ্ট্রপতি নিজেই আমাদের হাতে পুরস্কার তুলে দিলেন। পুরস্কার নেওয়ার সময় আমার চোখে জল এসে গেল। আমি ভাবলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত কত পথ পেরিয়েছি। রাহুলের একটি সাধারণ প্র্যাঙ্ক আজ এত বড় হয়ে গেছে। রাষ্ট্রপতি আমাদের বললেন, আপনারা দেশের জন্য গর্বের। আমি বললাম, স্যার, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। বিকাশ বলল, আমরা চেয়েছিলাম পরিবারের গুরুত্ব সবার কাছে তুলে ধরতে দিই। রাহুল বলল, স্যার, এই পুরস্কার শুধু আমাদের নয়, এটা সব পরিবারের। পূর্ণিমা বলল, আমরা এই পুরস্কার সব বাবা মা ছেলেমেয়ের জন্য উৎসর্গ করছি। পুরস্কার অনুষ্ঠানের পর অনেক সংবাদপত্র আমাদের সাক্ষাৎকার নিল। একজন সাংবাদিক জিজ্ঞেস করল, আপনাদের সফলতার রহস্য কি? আমি বললাম, আমাদের সফলতার রহস্য হলো আমরা সবসময় সৎ থেকেছি। বিকাশ বলল, আমরা কখনো মানুষকে ভুল পথে নিয়ে যাইনি। রাহুল বলল, আমরা সবসময় পারিবারিক মূল্যবোধের কথা বলেছি। পূর্ণিমা বলল, আর আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি। আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করল, ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি? রাহুল বলল, আমরা আরও বেশি পরিবারের কাছে পৌঁছতে চাই। আমি বললাম, আমরা চাই সব পরিবার সুখী হোক। বিকাশ বলল, আমরা আমাদের এনজিওর কাজ আরও বাড়াতে চাই। পূর্ণিমা বলল, আমি চাই তরুণদের মধ্যে পারিবারিক চেতনা জাগাতে। 6 বছর পরে আমাদের কাহিনী নিয়ে একটি সিনেমা বানানো হলো। সিনেমার নাম রাখা হলো পারিবারিক প্র্যাঙ্ক।
বিখ্যাত পরিচালক আর অভিনেতারা আমাদের চরিত্রে অভিনয় করল। সিনেমার প্রিমিয়ারে আমাদের আমন্ত্রণ জানানো হলো। সেখানে অনেক বিখ্যাত মানুষ ছিল। তারা সবাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করল। সিনেমাটি খুব হিট হলো। মানুষ পছন্দ করল। অনেকে বলল যে এই সিনেমা দেখে তারা তাদের পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছে। একজন দর্শক আমাদের কাছে এসে বলল, আপনাদের গল্প দেখে আমি আমার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছি। আরেকজন বলল, আমি আমার স্ত্রী সন্তানের সাথে আরও সময় কাটানো শুরু করেছি। এমন কথা শুনে আমরা বুঝলাম যে আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছেছে। আমাদের কাজ সার্থক হয়েছে। 7 বছর পরে আমরা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলাম। এর নাম পারিবারিক শিক্ষা বিশ্ববিদ্যালয়। এখানে পরিবার বিজ্ঞান, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান এসব বিষয়ে পড়ানো হয়। আমাদের লক্ষ্য ছিল এমন মানুষ তৈরি করা যারা পরিবার আর সমাজের সেবা করতে পারে। প্রথম ব্যাচে 500 ছাত্রছাত্রী ভর্তি হল। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসেছিলেন। তিনি বললেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম, স্যার, আমরা চাই এখানকার ছাত্রছাত্রীরা সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করুক। রাহুল এখন এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সে বলল, আমরা এখানে শুধু বই পড়াব না, আমরা মানবিক মূল্যবোধও শেখাব। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হলো। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে?
এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরে। তানিয়া যখন বইটা পেল তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু, বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়। গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হলো, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়। শঙ্কর। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারবো না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়। ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামীয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগতো তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগতো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়। সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল।
আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাতো, তানিয়া তাকে পড়াতো। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকায়। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না,
তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করার। 14 অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসে। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। 15 অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। সব শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়া। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল,
কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তম অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 19 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল।
দুজনেই একই স্বপ্ন দেখে গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গি। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। বিংশ অধ্যায়, ৩ প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম, আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি। না তবু আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে কি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটে। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল, সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখডে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হলো। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে, তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে।
সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। ২৮ অধ্যায়, শেষ বই। পরের ৬ মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা। কি নাম দিল? বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। ২৯ অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল, গ্রামটা আরও উন্নত হলো, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে।
নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া গু। তানিয়া হাসু, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গি। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম সিটি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।